সাংবাদিক সম্মেলন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয় এবং এই প্রাকৃতিক দুর্যোগ এই যে পশ্চিমবঙ্গে ইলেকট্রিসিটির কোনো ঘাটতি নেই, যখন 60,000-এর উপরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে তারপরে বলছেন যে ইলেকট্রিসিটির কোনো সমস্যা নেই। কিন্তু গত কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে এখানে একটা প্রেস কনফারেন্স করবার জন্য রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলন কভার করার জন্য আপনারাও এসেছিলেন। সেদিনও এই মঞ্চে দাঁড়িয়েই আপনারা দেখেছেন যে সেই দিনও কারেন্ট ছিল না। এবং আজকের এই ঘোষিত যে কর্মসূচি প্রেস কনফারেন্স মাননীয় মন্ত্রী করবেন, আজকের এই কার্যক্রমের সময়ও আজকে আমাদের এই কার্যালয়ে ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে আছে। তার মানে এখানে দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে যে ইলেকট্রিসিটির অবস্থা পশ্চিমবঙ্গের কোন জায়গায়, উন্নয়নটা কোন জায়গায়। আর না হলে পরে বিরোধীদের যাতে কোনো কার্যক্রম না হয় তাই ইলেকট্রিসিটিকে ইচ্ছে করেই বন্ধ করে দেওয়ার কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিরোধীদের। তো আজকের এই নরেন্দ্র মোদী যে 11 বছরের শাসনকাল, সেই শাসনকালের যে ভারতবর্ষের যে কাজ নরেন্দ্র মোদী করেছেন তার মন্ত্রিসভার যিনি সহযোগী তিনি আপনাদের কাছে বিস্তারিত বলবেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকুনো বিষয় রাখবো যে গত কয়েক বছরে আমরা যে জেলায় বসবাস করি এই জেলার কি উন্নয়ন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকারের পক্ষ থেকে আমরা হয়েছে। আমরা জানতাম যে দার্জিলিং মোড়কে শিলিগুড়ির ফাঁস বলা হতো, কারণ শিলিগুড়িতে প্রবেশ করতে গেলে এই দার্জিলিং মোড়ের যে যানজট, এই যানজটকে উপেক্ষা করে শিলিগুড়ি পৌঁছানো খুব কষ্টকর ছিল। এবং এই নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বেই আমাদের এই শিলিগুড়িতে 3,500 কোটি টাকা খরচ করে আমাদের যে মাটিঘাড়া বালাসন ব্রিজ থেকে শুরু করে সেবক পর্যন্ত এলিভেটেড রোড তৈরি হচ্ছে, যার খরচ হচ্ছে 3,500 কোটি টাকা। নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বেই এখানে এই রাস্তা তৈরি হচ্ছে। শিলিগুড়ি রিং রোড, শিলিগুড়ির চারপাশে যে রিং রোড, সেই রিং রোডও আমরা দেখলাম যে শিলিগুড়ির যে যানজট, সেই যানজট থেকে রক্ষা করার জন্য শিলিগুড়ির চারপাশে একটা রিং রোড তৈরি করছেন এবং সেই রিং রোডেরও 3,000 কোটি টাকা ওপরে। আমরা দেখলাম যে আমরা জানি যে গোরখপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত একটা বিকল্প রাস্তা তৈরি হচ্ছে, 4 লেনের রাস্তা, যে রাস্তার খরচ 3,200 কোটি টাকা, যার জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি আমরা জানি যে আমাদের এখানে সার্ক রোড হয়েছে, কিন্তু শিলিগুড়ি থেকে যে ফুলবাড়ি রাস্তা, সেই রাস্তা খুব কনজাস্টেড রাস্তা। এবং এই নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে 750 কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি থেকে ফুলবাড়ির রাস্তা, সেই রাস্তা সম্প্রসারণ হচ্ছে। আমাদের এখানে পাহাড় এবং সমতল মিলে জলের সমস্যা, সেই জলের সমস্যা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী আমাদের এখানে 2,450 কোটি টাকা বরাদ্দ করেছেন শুধুমাত্র হর ঘর জলের জন্য। বাগডোগরা বিমানবন্দর নর্থ ইস্টের মূল প্রবেশদ্বার, যে বাগডোগরা বিমানবন্দরের উন্নয়ন হওয়া খুব দরকার ছিল, কোনো সরকারের মনে পড়েনি, কিন্তু ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরেই মনে হয়েছে যে এই বাগডোগরা বিমানবন্দরের উন্নয়ন করা দরকার। এবং এই বাগডোগরা বিমানবন্দরের জন্য 3,000 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন এবং তার কাজও আমরা দেখছি শুরু হয়েছে। আমরা স্বাস্থ্য পরিষেবা, আমাদের এই জেলায় 211 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন এখানে স্বাস্থ্যের উন্নয়নের জন্য। এবং শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 150 কোটি টাকা দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের করার জন্য। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে, আমরা জানি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল আছে, সেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আমাদের এই দার্জিলিং জেলার 210 জন গরিব মানুষ যারা উপকৃত হয়েছে। আমরা জানি যে নীল জলপাইগুড়ি যে রেল স্টেশন শিলিগুড়িতে, সেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কলকাতা, পাটনা
এবং গৌহাটি পর্যন্ত বন্দে ভারতের মতন এক্সপ্রেস ট্রেন চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের নিউ জলপাইগুড়ি যে রেল স্টেশন আছে তার আধুনিকরণ করার জন্যে 3,350 কোটি টাকা ব্যয়ে আধুনিকরণ হচ্ছে এনজিপি রেলওয়ে। শিলিগুড়ি রেল জংশন যে রেল স্টেশন তার ফুট ওভারব্রিজ এবং এসি লাউঞ্জ তার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবস্থাপনায়। আমাদের এই দার্জিলিং জেলার সাংসদ, মাননীয় সাংসদের যে 6 বছর সময়, এই 6 বছরের মধ্যে তিনি 22 কোটি টাকা এই এলাকার উন্নয়নের জন্য খরচ করেছেন। স্কুল, স্বাস্থ্য, সৌর আলো, স্যানিটেশন, রাস্তা, তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের উন্নয়ন তহবিলে। প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর আমাদের এখানে শহর এলাকায় 16,121টি ঘর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এবং এই জেলার গ্রামীণ এলাকায় 4,195টি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছেন। আমরা রাস্তার কথা জানি, দার্জিলিং যে জেলা, এই জেলায় প্রধানমন্ত্রী 166টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ করেছেন, যার 852 কিলোমিটার রাস্তা হয়েছে এবং 597 কোটি টাকা খরচ হয়েছে। এবং সম্প্রতি 25টি নতুন রাস্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করে তার কাজও শুরু করেছেন। এবং এই দার্জিলিং জেলায় ছোট ছোট সমন্বয় করে স্বনির্ভর গোষ্ঠী করে 271টি সমন্বয় গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন। 360টি ক্ষুদ্র উদ্যোগকে প্রধানমন্ত্রীর যে স্কিম তার থেকে সহযোগিতা করা হয়েছে। এই বিষয়গুলো আমাদের এই দার্জিলিং, আমাদের যে জেলা, এই জেলায় হয়েছেন। এবং আমি মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়কে আগ্রহ করব যে প্রধানমন্ত্রীর এই বিষয় রাখবার জন্য। মাননীয় মন্ত্রী মহাশয়কে আমরা শুনবো, তার আগে আমাদের জেলার সভাপতি মাননীয় মহাশয় গ্রহণ করে নেবেন মহাশয়কে উত্তরীয় মাধ্যমে। भारत माता की जय, भारत माता की जय। দিদি শুরু করা যাক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই। এবার আমরা মূল কর্মসূচিতে ফিরব। আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহাশয়কে বলবো আজকের বিষয় বন্ধুদের কাছে তুলে ধরার জন্য। সকলকে নমস্কার। আমরা আজকে উত্তরবঙ্গে প্রেস কনফারেন্সে বসেছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে গত 11 বছর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলেছে তার যে সফলতা, সেই সফলতাকে কেন্দ্র করে আজকে ভারতবর্ষের যে মান উচ্চ থেকে উচ্চতর হয়েছে তারই কিছু বিবরণ আজকে আমরা এখানে দেব আপনাদের সকলের সামনে। মিডিয়া ভাইদেরও ধন্যবাদ জানাবো, আপনারা সকলে উপস্থিত হয়েছে। দেখুন, আমরা দেখেছি যে 2014 সাল যখন ভারতবর্ষে প্রথম 10 বছর ইউপিএ গভর্নমেন্টের পরে যখন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি তার সরকারকে বৃদ্ধির জন্য অনেক বড় বড় স্টেপ নিয়েছে। সবার প্রথমে আমরা যে স্টেপটা দেখেছিলাম যে ডিমনিটাইজেশন, টাকার যে পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে যে ব্ল্যাক মানি, সেই ব্ল্যাক মানিকে রুখে দিতে উনি সফল হয়েছেন। যারা ব্ল্যাক মানি ঘরে খাটের নিচে স্লিংয়ে যারা লুকিয়ে রেখেছিল তাদের সেই মানির আর কোনো কার্যকারী ভূমিকা ছিল না এই ডিমনিটাইজেশনের পর। এর পরবর্তীতে যখন 2019 সালে এই সরকার আবার কেন্দ্রে সরকার ফর্ম করে, তখন আমরা দেখেছি
একাধিক অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে পার্লামেন্টে তার সংশোধনী করে তাকে নতুন করে অ্যাক্ট তৈরি করেছে। সবচেয়ে বড় অ্যাক্ট ছিল 370 ধারা এবং তার 35-এ। আমরা জানতাম যে কাশ্মীরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে যদি সামলাতে হয়, সেখানের উগ্রপন্থীবাদকে যদি আমাদের কাম ডাউন করতে হয়, তাহলে আমাদের 35-এ 370 ধারাকে আমাদের বিলুপ্ত করতে হবে। পরবর্তীতে আমরা দেখলাম 3 তালাক। একটা গণতান্ত্রিক দেশে একটা যে কোনো কমিউনিটি তাদের নিজেদের আইন সেটা সরকারিভাবে লাগু থাকলে গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক ক্ষেত্রে সেটা সবচাইতে বড় ক্ষতিকারক হয়। বিশেষ করে ওই সম্প্রদায়ের যে মহিলা যারা ছিলেন তাদের সবচাইতে বেশি সমস্যা হতো, যে কারণে একটা বড় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে 3 তালাক প্রথাকে বিলুপ্ত করা। আমরা দেখেছি সিএ এর মতো 70 থেকে 75 বছরের যে ভারতবর্ষের স্বাধীনতার যে সমস্যা, সেই সমস্যার সমাধানও আমাদের সরকার করে আজকে একটা বৃহত্তর অবস্থান সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যে লক্ষ্যে পৌঁছেছেন এবং যে উদ্দেশ্যগুলি উনি অবলম্বন করেছেন, সেটা হচ্ছে ভারতকে যদি বিশ্বগুরুর দরবারে এবং তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশে পরিণত করতে হয়, সবার প্রথমে তার ভেতরের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টকে আগে সামনে এনে তার উন্নয়নের ধারাবাহিকতার মধ্যে দিয়ে দেশের ভেতরে পরিবর্তন ঘটানো। যখন দেশের ভেতরে পরিবর্তন ঘটবে, বিশ্ব দরবারে স্বাভাবিকভাবেই জেনারেশন বাই জেনারেশন আস্তে আস্তে ভারতবর্ষের উন্নতি হতে থাকবে। আমাদের যে তৃতীয় বৃহত্তর অর্থনীতি শক্তিতে যাওয়ার ইচ্ছে আমাদের সরকারের 2047-এ, সেটাকে সার্থবাহিত করতে গেলে, সার্থক রূপ দিতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীজি যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা অতি কার্যকর একটা ভূমিকা পালন করেছে গত 11 বছরে। এর বিভিন্ন উদাহরণ আছে। আপনারা যদি দেখেন, রোড ট্রান্সপোর্টেশন 1.5 লাখ কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি হয়েছে গত 11 বছরে। আজকে পশ্চিমবঙ্গের বুকে 4 থেকে 5টা জাতীয় সড়ককে আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় গডকরিজির নেতৃত্বে আজকে এখানে এটা হয়েছে। আমরা আরও অনেক রোডকে করতে চাই, কিন্তু সেখানে অনেক রকম সমস্যা, সরকার, এই রাজ্যের সরকার সেটা অধিগ্রহণ করে দিতে পারছে না, বিধায় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, বিশেষ করে পশ্চিমবাংলা। আপনারা যদি দেখেন যে বিমান অর্থাৎ এয়ারওয়ে, সেখানে 40টার উপরে নতুন ভারতবর্ষে এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। 70টার উপরে এয়ারপোর্টকে রিনিউফিকেশন করা হয়েছে। এইভাবে যে কমিউনিকেশন এবং যে ট্রানজাকশন, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যে কমিউনিকেশনের যে ধারা, সেই ধারাকে উন্নয়ন করতে গেলে এই যে 4-5টা গতি আছে, 4-5টা যে ওয়ে আছে, সেই 4-5টা ওয়েকে উন্নত থেকে উন্নততরও করতে হবে। রেল, আপনারা দেখেছেন অমৃত ভারত প্রকল্পের নেতৃত্বে সারা ভারতবর্ষে প্রায় 1.5 থেকে 2,000 স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে নিয়ে এসে সেটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও প্রায় 70টার উপরে বোধহয় স্টেশন আমাদের অমৃত ভারত প্রকল্পে হচ্ছে। আমি আমার নিজের পোর্ট, শিপিং, ওয়াটারওয়েজের কথা বলি। আজকে প্রত্যেকটা পোর্টকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, পোর্ট লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডেডিকেটেড ফ্রেট করিডোর পোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া। ডেডিকেটেড ফ্রেট করিডোর মানে হচ্ছে মালবাহী ট্রেন, মালবাহী জাহাজ, মালবাহী যে ট্রেন আছে এবং প্যাসেঞ্জার ট্রেন আছে সেটাকে আলাদা করে, ঠিক আছে, পোর্ট পর্যন্ত মালবাহী জাহাজ পৌঁছে দেওয়া, মালবাহী ট্রেন পৌঁছে দেওয়া, এবং সেখান থেকে আমরা এক্সপোর্টের যে ধারা, সেই ধারাকে আমরা অব্যাহত রাখতে পারি এবং কম সময় টার্ন অ্যারাউন্ড টাইম যেটা আছে সেটাকে আমরা ঘটিয়ে আমরা আরও বেশি ত্বরান্বিত করতে পারি আমাদের আগামী দিনের যে ট্রেড আছে সেটাকে। কারণ আপনারা ভালো করে জানেন যে ভারতবর্ষের অর্থনীতি এবং বাণিজ্যের 70% বিজনেস আমাদের পোর্টের মাধ্যমে হয়। তাই পোর্টকে যত বেশি মডার্নাইজড করা যাবে, পোর্টকে যত বেশি
সংশোধন করে বেশি অর্থনৈতিক দিক থেকে ভারত মজবুত হবে, যে কারণে আন্দামানের গালাথিয়াবে সেখানে ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরি হচ্ছে ৭৬,০০০ কোটি টাকা খরচা করে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। বাদাবান পোর্ট, বম্বে বাদাবান পোর্ট তৈরি হচ্ছে, ট্রান্সশিপমেন্ট পোর্ট, সেটা ৭২,০০০ কোটি টাকা খরচা করে হচ্ছে। এই যে বৃহত্তর একটা কার্যক্রম, আমি মনে করি তৃতীয় বৃহত্তর অর্থনীতি যে পৌঁছানোর ইচ্ছা, সেটা যদি করতে হয় সবার প্রথমে আমাদের এক্সপোর্টকে বাড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে সর্বপ্রথম ভারত তার ইন্ডিজিনাস প্রোডাক্টকে হাইলাইট করুক বিশ্ব দরবারে, এবং সেটা যেন খুব পরিমাণে তার চাহিদা বিশ্ব মার্কেটে হয় এবং আমরা সেগুলো যাতে এক্সপোর্ট করতে পারি। এই প্রচেষ্টা কার্যকরী করার জন্য ইন্ডিজিনাস প্রোডাক্টকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা ভালো করে জানেন যে মাখানা বলে একটা প্রোডাক্ট আমরা ওই যে লোটাসের বীজ থেকে আমরা তৈরি করে সেটা আজকে বিশ্ব দরবারে ব্যাপক পরিমাণে তার চাহিদা, সেটাকে রীতিমতো এক্সপোর্ট করছে ভারত। তো এরকম প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলাতে কোনো না কোনো তার ব্যক্তিত্ব প্রধান একটা প্রোডাক্ট আছে যেটা কিনা হাইলাইট হতে পারছে না। আমরা যদি সেগুলোকে হাইলাইট করে এক্সপোর্ট করতে পারি এবং সেটা দ্রুত থেকে দ্রুততর প্রক্রিয়াতে যদি এক্সপোর্ট করতে পারি, তাহলে ভারতের অর্থনীতি অবশ্যই আজকে সেই গতিতে ছুটবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট একের পর একটা সমস্যা তৈরি করে, একটা পলিটিক্যাল রিজন তৈরি করে আজকে তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে হেল্প করছে না। পশ্চিমবঙ্গ হচ্ছে নর্থ ইস্টের একটা গেটওয়ে বলতে পারেন। সেখানে পশ্চিমবঙ্গের উন্নয়ন যদি না হয় তাহলে নর্থ ইস্টের ডেভেলপমেন্ট বন্ধ হয়ে থাকে। এতদিন যাবৎ যারা সরকার চালিয়েছেন তারা এই ধারাকে বজায় রেখেছে যাতে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট না হয়, তার জন্য পশ্চিমবঙ্গেরও ডেভেলপমেন্ট করেনি। আজকে আমাদের জেলা সভাপতি এখানে অনেক বিস্তারিত বিষয় নিয়ে বলেছে যে এখানের ট্রান্সপোর্টেশনের জন্য রোডকে ব্যাপকভাবে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, এটা দরকার আছে। আপনারা জানেন ডিফেন্সের ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে চিকেন নেক করিডোরকে, যেখানে কেন্দ্রীয় সরকার ড্রোন এবং অত্যাধুনিক আর্টিলারির সেটআপমেন্টের মাধ্যমে আজকে এই জায়গাকে সুরক্ষা করেছে। কারণ আমরা জানি যে বহু দেশের টার্গেট যে এই জায়গাটাকে ব্লক করে দেওয়া, তাই অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে আজকে ভারতের ডিফেন্স এই সমস্যার সমাধানের জন্য তৎপর এবং তারা আগামীতে এই জায়গাকে আরও বেশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করবে, যাতে উইদিন সেকেন্ডের মধ্যে উইদিন মিনিটের মধ্যে এখানে সমস্ত সুযোগ এবং ব্যবস্থাগুলো আনা যায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন অপারেশন সিন্দুর, মাননীয় প্রধানমন্ত্রীজির একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে আমি মনে করি। কারণ কোনো সভ্য দেশে, একটা গণতান্ত্রিক প্রগতিশীল দেশে যার অর্থনীতি বিশ্বের চতুর্থ বৃহত্তর অর্থনীতিতে পৌঁছেছে, সেই দেশটার উপরে হঠাৎ করে উগ্রপন্থীবাদের হামলা, ২৬ জন তাতে ভারতীয় আজকে নাগরিক তাতে মারা গেছে। আমি মনে করি তার এগেনস্টে মাননীয় প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এটা বিশ্বসেরা একটা পদক্ষেপ এবং পৃথিবীর তাবর দেশগুলো আজকে এর সুনাম করছে, মাননীয় প্রধানমন্ত্রীজির স্টেপকে আজকে স্যালুট করছে। কারণ এই স্টেপ, এই পদক্ষেপে না নিলে আজকে শত্রু পাকিস্তান তারা আগামী দিনে আরও বেশি উদ্ধত হবে এবং তাদের কর্মপ্রণালী আমরা তখন গিয়ে আমাদের অনেক ভুগতে হবে। যে কারণে আমি পদক্ষেপকে সাধুবাদ জানাই। এবং আপনারা দেখেছেন আমাদের পাশাপাশি এয়ারফোর্স, নেভি, মিলিটারি, প্যাডেস্ট্রিয়ান মিলিটারি, তারা যেভাবে আজকে মানে একের পর এক যারা প্রতিরোধ করেছে সুদর্শন চক্র দিয়ে, আমাদের বিভিন্ন মিসাইলগুলো দিয়ে, তো আমি মনে করি যে ভারতের ডিফেন্স সেক্টর অনেক বেশি আগে থেকে উন্নত হয়েছে এবং সেটা গর্ব করার বিষয় বলে আমি মনে করি। আমি যাব মাননীয় প্রধানমন্ত্রীজির যোজনাগুলোতে। কতগুলো প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি গত 11 বছর করেছে, সেগুলো আমি বললে রাত কাবার হয়ে যাবে। 270টার উপরে যোজনা আছে, প্রকল্প আছে, যেটা গত 11 বছরে বেরিয়েছে। তার মধ্যে মুখ্য যেগুলো আছে সেগুলো নিয়ে ছোট বর্ণনা আমি দেব। দেখুন, সবার প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীজি চিন্তা ছিল গরিব কল্যাণ যোজনা। গরিব কল্যাণ যোজনার মধ্যে আবাস যোজনা,
এই আবাস যোজনায় কমপক্ষে 2 থেকে 2.5 কোটি মানুষ আজকে উপকৃত হয়েছে। আজকে সারা ভারতবর্ষে গরিবী যে সীমারেখা ছিল, সেই সীমারেখার 25 কোটি মানুষ আজকে গরিবী সীমারেখা থেকে উপরে উঠেছে। এই মানুষগুলো যখন গরিব সীমা থেকে উপরে উঠেছে, তখনই ভারতবর্ষের অর্থনীতির বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার না হলে 4th নাম্বার অফ ইকোনমিতে ভারত আসতে পারতো না, তার যদি গরিবী না ঘাটতো, গরিবী যদি না কমতো। আপনারা জানেন যে রুরাল এলাকাগুলোকে আরবান এলাকায় জোড়বার জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে পরিমাণে আজকে ইনভেস্টমেন্ট এবং তার যে প্রক্রিয়াকরণ, তার যে ডেভেলপমেন্ট, সেটা ভারতবর্ষ জুড়ে হয়েছে। আমরা জানি টোটাল রোড ট্রান্সপোর্টেশন হয়েছে প্রায় 1.5 লক্ষ কিলোমিটার সারা ভারতবর্ষের মধ্যে। এটা একটা হিউজ, পৃথিবীকে 4-5 বার বোনা প্রদক্ষিণ করা যাবে এরকম টাইপের রোড ট্রান্সপোর্টেশন তৈরি করা হয়েছে। সেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক, এনএইচ, যে কোনো এনএইচ রোডগুলো হোক, অন্যান্য যে রোডগুলো আছে সেগুলো হোক। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, মায়েদের সবচাইতে বড় সমস্যা ছিল, তাদের কাঠে রান্না করে তাদের লাংস প্রবলেম, তাদের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল, যেটা কিনা উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রীজি প্রত্যেক মায়ের ঘরকে আলোকিত করে দিয়েছে। আপনারা দেখেছেন যে রিসেন্টলি যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষ 12 লাখ টাকা পর্যন্ত আজকে ট্যাক্স ফ্রি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা হচ্ছে সবচাইতে বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের, যে গরিবদের কল্যাণের জন্য ট্যাক্স 12 লাখ পর্যন্ত ইনকামের উপরে ট্যাক্স ছেড়ে দিয়েছেন। আমি মনে করি এই ঐতিহাসিক কর্মকাণ্ড আগে কখনোই ঘটেনি। আপনারা এও জানেন যে আয়ুষ্মান ভারতের মতো যে প্রকল্প, যে প্রকল্পে 6 লাখ টাকা তার অ্যাকাউন্টে থাকবে, সে যে কোনো জায়গাতে সেই কার্ডের মাধ্যমে চিকিৎসা করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেনি। কিষাণ সম্মান নিধি যোজনা, প্রত্যেক কিষাণের খাতায় বছরে 2 বার টাকা ঢুকবে 6,000 টাকা করে। এই যে প্রকল্প, এই কিষাণ সম্মান নিধি যোজনা পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট করেনি। গভর্নমেন্ট এটা এর সাথে কোনো কোঅপারেশনে যায়নি। তাহলে আজকে এই যে মানুষগুলো পশ্চিমবঙ্গে বঞ্চিত হচ্ছে, যে মানুষগুলো আজকে পশ্চিমবঙ্গের কৃষক, সাধারণ, এই যে যারা এরা বলছে কি একটা যেন লক্ষ্মী যেন ইসের ওইটা ডাক্তারের একটা কি যেন ওদের দেয়, স্বাস্থ্যসাথী, মুখ থুবড়ে পড়ছে স্বাস্থ্যসাথী। মানুষ আমরা নিজের চোখে দেখেছি, বাস্তবে কোথাও স্বাস্থ্যসাথীর কোনো উপকারের কোনো কিছু লাগছে না। তো আমি মনে করি যে এই সরকার শুধু রাজনীতিকে ব্যবহার করার জন্য আজকে কেন্দ্রের সাথে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে নন কোঅপারেশন করছেন, এবং যে কারণে দিনের পর দিন অর্থনীতি এদের তলানিতে আছে। 6.5 লক্ষ কোটি টাকা দেনা, আগামী 5 বছরের মধ্যে, আগামী 5 বছর না 2 বছরের মধ্যে দেখবেন 7 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। কারণ এদের তহবিলে টাকা নিয়ে এরা উন্নয়ন করবে কোত্থেকে? আমি যে উদাহরণগুলো দিলাম, আরও বহু উদাহরণ এরকম আছে দেওয়া আবশ্যক। আজকে বিদেশ নীতির কথা যদি বলে, মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে বিশ্ব দরবারে ভারতকে বিশ্বগুরু সেন্সে নিয়ে যাওয়া এবং প্রত্যেকটা দেশে গিয়ে যেভাবে কনভিন্স করা, যেভাবে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করা, আমি মনে করি গত 70 বছরে কোনো প্রধানমন্ত্রীকে আমরা দেখিনি এইভাবে ভারতবর্ষকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা, বা তার এই যে মোটিভেশন, তার যে ডেডিকেশন, তার যে কম্প্রোমাইজেশন, এটা আমি মনে করি একটা বিশ্বের কাছে একটা ফলপ্রসূত চিহ্নিত বস্তু হিসেবে সারা জীবন ইতিহাসের পাতায় রেখে যাবে। তাই আজকের এই যে সভা থেকে আমি কথাগুলোই তুলে ধরলাম এই কারণে যে पिछले 11 साल माननीय प्रधानमंत्री के द्वारा बेमिसाल, এই যে শব্দটা, এই শব্দটা এই কারণেই আমরা ইউজ করি, আমরা কোনো প্রধানমন্ত্রীকে এরকম ডেডিকেটেড এবং সেবামূলক কাজে নিজেকে অর্পণ করা আমি কখনোই দেখিনি। আজকে ধন্যবাদ জানাবো আপনাদের মিডিয়া ভাইদের যারা আজকে উপস্থিত হয়েছেন, আমাদের সমস্ত কার্যকর্তা যাদের উপস্থিত হয়েছেন, এবং সামনেও আমাদের কার্যকর্তা, আমাদের নেত্রীরা রয়েছেন।
সকলকে ধন্যবাদ। আমার বক্তব্য আমি আজকের প্রেস মিট এখানে শেষ করলাম। হ্যাঁ, অবশ্যই। রাজ্য বনাম কেন্দ্র টানাপোড়েন শুরু হয়েছে, রাজ্য বলছে কেন্দ্র তথ্য দিচ্ছে না, কেন্দ্র বলছে রাজ্য দিচ্ছে না। কোভিড, দেখুন, কোভিড যখন স্প্রেড আউট হবে তখন যেটা আমাদের হয়েছে যে সারা ভারতবর্ষ লকডাউন হয়েছে, আর যখন লকডাউন হয় তখন অবভিয়াসলি সেটা একটা অন্যরকম মানে কি কেয়ারটেকার টাইপের হয়ে যায়, প্রেসিডেন্টের আন্ডারে সরকার চলে কিন্তু কেয়ারটেকার টাইপের হয়ে যায়। তো অফকোর্স সবসময় কেন্দ্র সরকার রেসপন্সিবল। রাজ্য সরকার কেন্দ্র সরকারকে কি বলল, কেন্দ্র সরকারের কিছু যায় আসে না। রাজ্য সরকার তার খাতা কলমে কাজ সঠিক করছে কিনা সেটা আগে প্রেজেন্ট করুক, কেন্দ্রের কাছে রিপোর্ট জমা করুক। আমরা দেখেছি তো আয়ুষ্মান আরোগ্য নিকেতন হিসেবে কেন্দ্রীয় সরকার যে একটা প্রকল্প দিয়েছিল সেখানে ঝুরি ঝুরি মিথ্যে, একটা জেলায় 2টো ওপিডি পর্যন্ত নেই। আমরা দেখেছি এটা, 2টো ওপিডি নেই। এনারা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে টাকা চাইছে, 50,000 কোটি টাকার উপরে টাকা চাইছে যে আমরা স্বাস্থ্যের জন্য এটা করবো ওটা করবো। আমরা তো কিছুই দেখিনি। কোভিডে কেন্দ্রীয় সরকার যেভাবে হেল্প করেছে, পৃথিবীর মধ্যে 1 নম্বরে ছিল ভারত, যে পুরো রিকভারি করে মেকআপ করে তাকে রেকটিফিকেশন করে সম্পূর্ণভাবে অর্থনৈতিক দিক থেকে জেগে উঠেছে। তো কি বলতে চাইছে রাজ্য সরকার? রাজ্য সরকার একটা কোনো সুইটেবল মেনটেনেন্সই করছে না তার ইনফ্রাস্ট্রাকচার বলছি এই যে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে। তো কোনোদিনও রাজ্য সরকার সঠিকভাবে তার সরকারি গভর্নেন্স যে প্রক্রিয়া সেটাকে তারা করছে না। তারা পলিটিক্যাল রিজনে সমস্ত কিছু রাইজ আপ করাচ্ছে এবং সেটাই মানুষকে খাওয়াচ্ছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আজকে বিধানসভায় বলেছেন এই যে স্মার্ট মিটার প্রজেক্ট, এটা কেন্দ্রের প্রজেক্ট এবং কেন্দ্রীয় মন্ত্রীও বলছেন কেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আবার রাজ্য বিজেপি এটা বিরোধিতা করছে। এই রাজ্যে বিজেপি স্ট্যান্ডটা কি এই স্মার্ট মিটার নিয়ে? দেখুন, স্মার্ট মিটার হলে মানুষের সুবিধা হবে, সকলের সুবিধা হবে, যেটা আমি নর্মালি বুঝি। ভেতরের পলিটিক্স নিয়ে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে? ভেতরে পলিটিক্স সবসময় গভর্নেন্সের সঙ্গে, গভর্নমেন্টের সঙ্গে, গভর্নমেন্টের যে গভর্নেন্স হয়, অ্যাক্টিভিটিস হয়, সেটাতে সবসময় হস্তক্ষেপ করা আমাদের পক্ষে সম্ভব না। এটা নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। কোথাও কি তৃণমূলের এই ফুরফুরা রাজনীতি ব্যাকফায়ার করছে বলে মনে হচ্ছে? কারণ কাসেম সিদ্দিকীকে ক্ষমতা দেওয়ার পর বাকিরা আবার নানা কথা বলছে। দেখুন, রাজনীতি মানুষের সেবামূলক কাজেই সবসময় আমি মনে করি যে সেটা দান প্রাপ্তির মতো। তো সেখানে কোনো সরকার একটা কমিউনিটিকে মানে দিনের পর দিন ঢপে চপ খাওয়াচ্ছে, তো সে তো তারা তো বুঝবেই একটা না একটা দিন, তো তার একটা নেগেটিভ প্রতিফলনও হবে। আর সেই প্রতিফলনটাই আজকে ওরা ভুগবে এবং আগামী 26-এ সেটা টের পাবে। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ, এই নর্থ বেঙ্গলে আপনাদের আরেকটা মাইলস্টোন প্রজেক্ট আছে যেটা সেবকরংপুর রেলপথ, যেটা সিকিমকেও রেলের সঙ্গে জুড়বে। ওটা বারবার করে ডিলে হচ্ছে, ওটা কি অবস্থায় আছে? আমি বলতে ভুলে গেছি। ওটা অ্যাকচুয়ালি মানে ইসের বন্ধটা কি আছে সেটা জানি না, কিন্তু ওটা কমপ্লিট হবে আগামী কিছু বছরের মধ্যে। কারণ আমার डिजाइन रेडी है सर। आप बताइए हाइट कितना रखना है सर करो ना मटेरियल फाइनल। सर याद करो कि जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से बल्क कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में
फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन फरियाद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। SK Live करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, SK Live आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट की विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए SK Live करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।